ইতিহাস যেন ঘুরে ফিরে আবর্তিত হয়েছে তারেক রহমানের ক্ষেত্রে। ১/১১ সরকার ২০০৭ সালের মার্চের ৭ তারিখ তারেক রহমানকে আটক করে। আটক পরবর্তী সময়ে অমানসিক শারীরিক নিষ্পেষণের শিকার হন তিনি। আদালতের নির্দেশে চিকিৎসক দল এর সত্যতাও খুঁজে পান। দীর্ঘ ১৮ মাস কারান্তরীণ থাকার পরে জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান জনাব তারেক রহমান। ২০০৮ সাল থেকে অদ্যাবধি লন্ডনে নির্বাসিত জীবন অতিবাহিত করছেন তিনি। তবে এবার ঘরে ফেরার পালা। এজন্য সরকারের চাওয়া মাফিক তারেক রহমানকে দেশে ফেরাতে সাহায্য করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সাহায্য করা হবে। রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ডক্টর ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। এ সময় দলগুলোর মধ্যে সমঝোতার কথাও বলেন তিনি। এছাড়া পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যে কোনো সময় বিদেশে যেতে পারেন। তিনি আরও বলেন, সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এ সময় নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিন সফরে ঢাকায় আসেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফর করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং যুক্তরাজ্য বাংলাদেশের অভিবাসনে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। ছাত্র জনতার জুলাই বিপ্লবের সূচনা থেকে একটি কথা বারবার উঠে আসছে, জাতীয় ঐক্যের প্রয়োজন। এই প্রস্তাব প্রথম দিন থেকেই তুলে ধরেছেন তারেক রহমান। তবে এটি হঠাৎ করে আসেনি। এর আগে ১৩ জুলাই ২০২৩ তিনি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উপস্থাপন করেছেন ৩১ দফা রূপরেখা। তারও আগে ভিশন ২০৩০-এর মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরেছিলেন। তারেক রহমানের বার্তা সবসময় স্পষ্ট, প্রতিহিংসা এবং প্রতিশোধ নয়। তিনি চান সব মত এবং পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র। ফ্যাসিজমের পতনের পর তিনি বারবার জাতীয় ঐক্যের কথা বলেছেন। তার বক্তৃতায় উঠে এসেছে একতা ও জনমানুষের জন্য কাজ করার বার্তা। জুলাই বিপ্লবের পর তারেক রহমান বিএনপির অর্ধ সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিয়েছেন। এর মাধ্যমে তিনি একটি কঠোর বার্তা দিয়েছেন, নৈতিক ও গুণগত রাজনৈতিক চর্চা ছাড়া বিএনপির ভবিষ্যৎ নেই। এ উদ্যোগ শুধু বিএনপি নয়, জাতীয় রাজনৈতিক পরিসীমাতেও একটি নতুন সাম্য ব্যবস্থার সূচনা করবে। এই বিপ্লব সহজে আসেনি। সহস্রাধিক শহীদের আত্মত্যাগে অর্জিত এই বিজয়ে ছাত্র জনতার অবদানকে তারেক রহমান সর্বোচ্চ সম্মান দিয়েছেন। কৃতিত্বের অংশীদার হতে চাননি, বরং মহানায়ক হিসেবে বরণ করেছেন সেই বীরদের যারা রাজপথে জীবন বিলিয়ে দিয়েছেন। তারেক রহমান মনে করেন, এই সরকার সফল হলে সেটা সবারই সফলতা। তাই বিপ্লবী ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে বোঝাপড়া ও ঐক্যের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। ৩১ দফার মাধ্যমে তারেক রহমান দেখিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশের একটি স্পষ্ট রূপ। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য তার চিন্তাধারা উল্লেখযোগ্য। তিনি বিশ্বাস করেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর পুরোপুরি সুযোগ কাজে লাগিয়ে নতুন অভিযাত্রা শুরু করা সম্ভব। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, পল্লী উন্নয়ন, পরিবেশ, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ প্রতিটি ক্ষেত্রেই তিনি গুণগত পরিবর্তনের একটি দিশা দিয়েছেন। তারেক রহমানের এই ভাবনা শুধু রাজনৈতিক নয়, একটি স্বপ্নের গল্প, যে স্বপ্নের নাম নতুন বাংলাদেশ, যেখানে সমন্বয়, একতা এবং গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাবে পুরো জাতি।